আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ফ্লুসি 2023-24 এবং কি কামিং সুন 2025। তো এই যে বিগত দিনগুলো 2023 এবং 24-এর ফ্লুসি ঘোষণা করছে সরকার মিনিস্ট্রি থেকে এবং কি জর্জা মিলেনি তার নেতৃত্বে এবং কি বর্তমান আমাদের অ্যাম্বাসেডর আলেসেন্দো। তো এই যে এদের কার্যকলাপ নিয়ে বা এদেরকে নিয়েই কিন্তু আমাদের ফ্লুসি মিনিস্টার থেকে ঘোষণা করা হয়। তো তারা ফ্লুসি ঘোষণা করার পর বিগত মানে পূর্বে 2023 এবং 24 এখন তারাই তো করছে। এখন তো মিনিস্টার থেকে যে ফ্লুসি ঘোষণা করা হয় অবশ্যই সেগুলা বৈধ এবং কি তারা যেহেতু বাংলাদেশ থেকে লোক নিবে বা বাংলাদেশে তাদের লিস্টে রেখেছে, তো বাংলাদেশ থেকে তো লোক অবশ্যই যাবে। কিন্তু তারা বাংলাদেশে লিস্টে রেখে কিন্তু তারা যে নলস্তা দেওয়ার পরও কিন্তু কেন তারা ভিসা দিতেছে না, আসলে এই ব্যাপারটা খোলাসা করার জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা একটু অনেক শেয়ার করবেন এবং কি যারা ইতালি বিভিন্ন শহরে রাজনৈতিক সাথে সংযুক্ত আছে তাদেরকেও এই যে জোর দাবি জানাচ্ছি এই ভিডিওটা। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কি আপনাদেরও কিছু কাজ বা আপনাদের যে দায়িত্ব আছে যে আপনার যেহেতু বাংলাদেশি, আপনার ওই ইতালি একটা রাজনৈতিক সাথে সংযুক্ত, এই ইতালি বাংলাদেশে অনেক ভুক্তভোগী অবস্থা এখন ভালো না। তো আপনাদের কারণে যদি তারা একটু ভালো একটু সুফল পায় তাহলে আসলে আপনারাও দোয়া পাবেন এবং কি আপনাদের যে কাজের একটা ভূমিকা ওটাও কিন্তু আরও অগ্রাধিকার পাবে। তো এই বিষয়টা নিয়ে তো আজকের বিষয় যে 2023 এবং কি 24 ফ্লুসি এবং কি কামিং সুন 2025 যে ফ্লুসি সামনে আসতেছে ফেব্রুয়ারি মাসে। তো এই কারণ হলো যে আমরা যেহেতু আপনারা সবাই জানেন যে ইতালি অ্যাম্বাসিতে 2023 সাল এবং কি 24 সালের অনেক নলস্তা মানে অরিজিনাল নলস্তা থাকা সত্ত্বেও তারা ভিসা পাইতেছে না, পাসপোর্ট আটকা। তো এই বিষয়টা নিয়ে তারা যদি অ্যাম্বাসিডরকে বলা হয়, তো অ্যাম্বাসিডর বলে কি যে এটা মিনিস্টারি প্রবলেম বা এই জিনিসটা। তো আমার কথা হলো কি এখানে যদি মিনিস্টার প্রবলেম হয় তাহলে এই যে 2023 এবং 24 সালের যে ফ্লুসি ঘোষণা এটা তো আপনি এবং কি আমি করি নাই, এটা সরকার পক্ষে থেকে করা হয়েছে এবং কি জর্জা মেলোনি তিনিই করছে। এখন তার আন্ডারে তিনি এই লোক ফ্লুসি ঘোষণা করবে কিন্তু ঠিকমতো লোক নেবে না, আসলে এটা হতে পারে না। তিনি আবার নতুন করে 25 সাল আনছে। তো এই যে 23-24 যে ফ্লুসি ঘোষণা করার পর যে লোকগুলা নলস্তা পাওয়ার পর যে অ্যাম্বাসিতে জমাইছে সেগুলাকে কেন গ্রিন সিগন্যাল দেয় না ইতালি মিনিস্টার থেকে? আপনারা জানেন যে আসলে স্টাম্পিং হ্যাঁ ঠিক আছে ঢাকা অ্যাম্বাসি থেকে হয়, কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু আপনার মিনিস্টার থেকে হয়। এখানে আমি মালিকের পক্ষে কোনো রকম দোষ দেখি না, কারণ একটা মালিক যাকে নিবে তাকে অবশ্যই তাকে নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। আর এবং কি এই যে ফ্লুসি ঘোষণা করার পর আমাদের কোনো রিলেটিভের মাধ্যমে কিন্তু এই যে আবেদনগুলো করা হয় বেশিরভাগ। অনেকে আছে কিছু মানুষ এজেন্সি করে, কিন্তু আপনি 100%-এর মধ্যে 98%-এই কিন্তু আপনার এই যে রিলেটিভ আত্মীয় স্বজনের ধারায় কিন্তু এই যে আবেদন করা হয়। তো এতে তো মানুষগুলা যেহেতু ইতালিতে বসবাস করে তারা কিন্তু ওই মালিকরে ঠিক রেখে এবং কি মালিকের সঠিকভাবে গাইডলাইন দিয়ে এবং কি মাঝে মাঝে মনে করাই দেয় যে আসলে মেল আসছে নাকি পেপুত্রা থেকে বা এরকম কিছু মিনিস্টার থেকে কোনো মেল আসছে নাকি। তো এই ব্যাপারটা কিন্তু তারা অনেক সচেতন। তো তাদের কোনো দোষ নাই, কারণ 1.5 বছর পর্যন্ত অনেক ফাইলগুলো আটকা, তখন তারা মালিকরা কিছু করা থাকে না। তারপর ওইটা অনেক দিন হওয়া যাওয়ার পর মিনিস্টার থেকে ওটা পুরো ক্যান্সেল করে দেয়, তখন আবার এই যে ঢাকা অ্যাম্বাসি থেকে ওটা কিন্তু রিজেক্ট করে দেয়। তো ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের কিছু কথা আছে যে এই কথাগুলো বলবো। মেন প্রবলেম যেখানে আসলে তো এই ইতালি অ্যাম্বাসিতে এই যে ইতালি অ্যাম্বাসিডর আলেসেন্দো ওনাকে নিয়ে আসলে অনেক মানুষের ভুল ভ্রান্তি বা অনেকে ধারণা আছে যে নেগেটিভ চিন্তা ধারণা আছে, কারণ কি উনি যেখানে যায় ওইখানে নাকি ভিসা টিসা দেয় না। তো এই দেখেন যে ইতালি বাংলাদেশকে আসলে ব্ল্যাক লিস্টে ফালাক সমস্যা নেই, তখন যে ফ্লুসি ঘোষণা, কিন্তু তারা এই বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে না ফালাইয়া মানে তারা ঠিকই ফ্লুসি ঘোষণা করবে এবং কি তারা 25 সালেও ফেব্রুয়ারিতে ফ্লুসি ঘোষণা করবে, কিন্তু 23-24-এ যে ভিসা পাইতেছে না সেগুলা সুরাহা না করে তিনি 25-এ আবারও ফ্লুসি ঘোষণা করে এবং কি লোকের কাছ থেকে টাকা মানে যে আবেদন করার জন্য এটাকে কিন্তু পাইতেছে। মিনিস্টারে কিন্তু লস নাই, মিনিস্টার টাকা পাইতেছে। তো দেখতেছি যে বাঙালি দিয়ে ভালো একটা লাভ করা যায়, কারণ কি মিনিস্টার থেকে 3,000 যদি বাংলাদেশে বরাদ্দ থাকে সেখানে মিনিস্টারে আবেদন করা হয় 2 লাখ 3 লাখ।
তো বাংলাদেশ থেকে। তো বাংলাদেশে প্রচুর পরিমাণে আবেদন পড়ে, প্রচুর পরিমাণে অন্য অন্য সব রাষ্ট্র থেকে। তো আপনাদেরকে একটা সতর্ক থাকতে হবে, এবং কি বিভিন্ন শহর থেকে যারা রাজনৈতিক সাথে কানেকশন আছেন, তো আপনাদেরকে একটু জাগিয়ে তুলতে হবে, এবং কি আপনারা এটা প্রতিবাদ করতে হবে। দেখেন এরকমভাবে আপনি যেহেতু বাংলাদেশি, আপনি কিন্তু ইতালি একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত, এবং কি আপনি যদি এই কাজটা করেন তো আপনারও একটা সুনাম, বা আপনার যে বাঙালি নিয়ে কাজ করতেছেন আসলে ইতালিতে, আপনি যেহেতু রাজনৈতিক দলের সাথে সংযুক্ত, আপনি একটা কথা বললে হয়তো একটা হবে। বিভিন্ন শহরে বিভিন্ন রাজনৈতিক সাথে সম্পর্কতা, আপনারা একটু আওয়াজ তুলুন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা তো জানেন যে ইতালি যে এখন বর্তমান জর্জা মেলোনি, উনি ডানপন্থী রাজনৈতিক দল, এবং কি বাংলাদেশের বিভিন্ন শ্রমিক যারা আছে ওই ইতালিতে কাজ করে, তো ওইখানে কিন্তু প্রত্যেকটা বাঙালি এখন মোটামুটি ভালো একটা অবস্থানে চলে গেছে গা। বিশেষ করে এত এত রাষ্ট্রের মধ্যে কিন্তু ওইখানে যারা কাজ করে ইতালিতে অবস্থান করতেছে, তো কিন্তু বাঙালিরা অনেক টপ লেভেলে আছে, এবং কি বাঙালিরা অনেক বড় বড় অবস্থানে, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করতেছে। তো এটা ডানপন্থী যে সরকার, ওনার কাছে এটা মোটেই ভালো লাগে না। কারণ কি দেখেন, আপনারা যখন আগে যে প্রেসিডেন্ট ছিল ইতালি, তো ওনাকে অনেকেই ভালোবাসতো, আপনারা আগে পরে জানছেন যে উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল। কিন্তু এখন বর্তমানে যে দুইবার যে প্রেসিডেন্ট হইলেন যে জর্জা মেলোনি, গত 5 বছর ছিল, এবং কি নতুন করে এবার আবার হইতেছে বা হইছে। তো এই প্রেসিডেন্টের আসলে ডানপন্থী, উনি বাংলাদেশ যে এত ভালো করতেছে, ওনারা এটা চায় না। বিশেষ করে জর্জা মেলোনি, এবং কি আমাদের অ্যাম্বাসিডর, ওনারকে এই বিষয়টা আসলে যেভাবে কাজ করতেছে, ওনারা কিন্তু একটা ভালো একটা উপদেশ দিতে পারে যে অ্যাম্বাসিডার দায়ভার রাখবে না, এরকমটা না। অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশে অবস্থান করে, উনি বাংলাদেশের পরিস্থিতি সব কিছু দেখে, জানে, বা উনি নিউজগুলো দেখে। তো এই বিষয়টা কিন্তু আমাদের জর্জা মেলোনিকে জানাইতে পারে। কিন্তু আসলে ওনাদের মধ্যে যে একটা সমস্যা, এই ব্যাপারটা নিয়ে আসলে ক্লিয়ার করা উচিত। যারা ইতালি বিভিন্ন শহরে, রোম শহরে, তারপর নেপোলি শহরে, যেই শহরে আছে, প্রত্যেকটা শহর থেকে যদি সবাই আওয়াজ তোলে, তো এটা তাহলে ভালো হবে। যে অ্যাজ এ বিজনেস, যে 2023 সাল 2024 সালে পলিসি ঘোষণা করার পর এখন 2025 সালে যে যে আসতেছে, যে ফেব্রুয়ারি মাসে, তো এজ এ বিজনেস বলতে পারবো যে অ্যাজ এ বিজনেস এগুলা বিজনেসের ক্যাটাগরিতে পড়ে। যে আসলে যদি মানুষের বা একটা রাষ্ট্রের যদি যেটি দায়বদ্ধতা, বা রাষ্ট্রের যদি ভালো চিন্তা ভাবনা করে, বা তারা যদি মানবাধিকারের লোক হয়ে থাকে, তাহলে এভাবে কাজ করতেন না। যে এত এত মানুষগুলো ভুক্তভোগী, তাদেরকে এখন পাসপোর্টগুলো আটকা, তারা কি জানে না 1.5 বছর পর্যন্ত একটা রাইট নাই যে একটা পাসপোর্ট আটকা রাখা। তো কি তারা জানে না যে 1.5 বছর পরে যে একটা মানুষকে রিজেক্ট করার পর যে আসলে এই মানুষটা কি অবস্থায় থাকবে। তো সবাই জানে, কিন্তু তারা চায় না যে আপনি ভালো থাকুন, বা আপনি বাঙালি ঠিক আছে, ইতালিয়ান প্রত্যেকটা মানুষগুলো ভালো। কিন্তু একটা সরকার যখন রাজনৈতিক দলে চলে যায়, তখন কিন্তু দেখেন ওই রাজনৈতিক অনুসারে কথা বলতে হয়। যেইভাবে হোক, যদি আপনার রাজনৈতিক দলের মধ্যে যদি একটা আপনার পার্লামেন্টে যদি থাকে 200 জন পার্লামেন্টে, তো এখানে যেই ক্যাটাগরিতে এখানে 200 জনের মধ্যে ভালো থাকবে, অবশ্যই ভালো আছে, কিন্তু ওই ভালো লোক আলাদা বাইরে যেয়ে কথা বলতে পারে না, কারণ ওই রাজনৈতিক ক্যাটাগরিতে তাকে কথা বলতে হয়। তো এখানে আমি বলবো যে জর্জা মেলোনি ব্যাপারটা এটা আসলেই যে ঝামেলা, উনি আমাদেরকে ওই যে ভিসা ব্যবসায়ী বা এরকম একটা বলার চিন্তা ভাবনা করছিল, উনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন নেগেটিভ চিন্তা ধারণা করতেছিল অনেক আগে। আপনারা শুনছেন নিউজটা, আসলে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, বড় হয়ে যেতেছে, তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখেন। যে তখন কিন্তু 3 মিনিটের ভাষণটা দিয়েছিল, আসলে 3 মিনিট যখন ভাষণটা দিয়েছে, তখন কিন্তু ইনি বাংলাদেশের ব্যাপারটা অনেক বড় ক্লিয়ার হয়ে গেছে তখন কিন্তু তারপর ভাষণটা দিছে। তো আপনাদেরকে বলবো, যারা রাজনৈতিক সাথে জড়িত আছেন, অবশ্যই আপনারা বিভিন্ন শহর থেকে আওয়াজ তোলেন, যাতে পুরো 2025 সালে পলিসি ঘোষণা করার আগেই আমাদের যে 2023 এবং 24 সালে যে পলিসি ঘোষণা পর মানে অরিজিনাল অবস্থা পাওয়ার পরে এখনো ভিসা পাইতেছে না কেন, এখনো আটকা আছে কেন, এই কারণে ব্যাপারটা আপনারা একটু আওয়াজ তোলেন। দেখেন বাংলাদেশে যে এত এত কিছু, তাদের কানের পর্দাও ঢোকে না, তারা জাস্ট হ্যাঁ বা না এরকম জাস্ট তারা ইয়েস বলে যায়। তো আপনাদেরকে ওইখান থেকে আওয়াজ তুলতে হবে, ওইখান থেকে মেন সমস্যাটা ওইখানে। ইতালি থেকে যখন গ্রিন সিগন্যাল আসবে, তখন কিন্তু বাংলাদেশে সকল ভিসা প্রসেসিং অবস্থা চালু হয়ে যাবে এবং কি ওই দেশের মালিকের কোনো দোষ নেই, মালিকরা অত্যন্ত ভালো। হয়তো দুই একটা খারাপ হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মালিকে চায় প্রত্যেকটা মানুষের জন্য অ্যাপ্লাই করছে, প্রত্যেকটা মানুষ ইতালি যাক। এখানে কিন্তু রাজনৈতিক ব্যাপারটা আসলে এটা আপনারা একটু সতর্কের সাথে কাজ করুন, এবং কি
আপনাদের কাছে রিকোয়েস্ট আমার কাছে থাকবে যে যারা ওইখানে রাজনৈতিক সাথে জড়িত আছে, আমি বারবার বলতেছি রিকোয়েস্ট থাকবে যে আপনারা পেপ উত্তরে পেক করেন এবং কি তাদের সাথে কথা বলেন এবং কি তাদের সাথে আপনার আওয়াজ তুলেন, তাহলে কিন্তু এটা দ্রুত একটা সমাধান আসবে। তো এই বিষয়টাই 2023 এবং কি 2024 সালের যে পলিসি এখনও ঘোষণা করার পর যে তারা জমা দেওয়ার পর পাসপোর্ট ফেরত পাইতেছে না, এবং কি কামিং সন যে 2025 সালে এখনও আবারও ফেব্রুয়ারিতে নুলস্তার পলিসি ঘোষণা করার তারিখ ফিক্সড হইতেছে। তো আসলে এটা অ্যাজ এ বিজনেস আমি বলবো সবাইকে এটার থেকে সতর্ক থাকা, এবং কি সবাই একটু যারা এইটার প্রতি কাজ করেন তো আপনার সতর্ক সাথে একটু এটাকে নিয়ে একটু আওয়াজ তুলেন, যারা পার্লামেন্টে দায়িত্বে আছেন বা যারা আছেন, তো আপনারা বিভিন্ন শহর থেকে একটু পার্লামেন্টে এই কথাগুলো তুলে ধরেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।